শহরে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তাই শহর থেকে স্বামী স্ত্রী একটি পাহাড়ি গ্রামে আসে শান্তিতে থাকতে। কিন্তু তারা এমন জায়গায় ঘর ভাড়া নেয় যেখানে আশেপাশে মানুষরূপী ক্ষুধার্ত হিংস্র নেগড়ে থাকতো। তারা কখনো সরাসরি ঘরে ঢুকে পড়তো, কখনো জোর করে ফোন নাম্বার হাতে দিয়ে যেত, কখনো বাথরুমে স্নান করার সময় উঁকি মারতো, কখনো ক্যামেরা চালু করে বাথরুমে রেখে দিয়ে যেত। কিন্তু মেয়েটি যখন তার স্বামীকে এসব কিছু বলতো তখন তার স্বামী খুব একটা পাত্তা দেয় না। কিন্তু এরপর ঘটে একদিন অঘটন। সেই সকল লোক মিলে সেই মেয়েটিকে ছিঁড়ে খায়। যে স্বামী স্ত্রীর পাশে থাকার শপথ নিয়েছিল আজ সে চুপ ছিল যখন সমাজ তাকে ছিঁড়ে খাচ্ছিল। কিন্তু এরপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা, আর সেই ঘটনাই আমরা আজকের মুভিতে দেখব। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক ছেলেকে দেখি যার নাম এভান। সে তার সিনিয়রকে একটি প্রজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছিল। এভান বলে এই প্রজেক্ট শেষ করতে অন্তত 2 মাস সময় লাগবে, কিন্তু তার সিনিয়র তাকে বলে তোমার এই প্রজেক্টে আর কাজ করা উচিত না, কারণ এই কোম্পানি আগামী মাস পর্যন্ত টিকে থাকবে কিনা তা নিশ্চিত নয়। আমরা ইতিমধ্যে অনেক কর্মচারীকে বেতন দিতে পারছি না, এবং তোমার মতো ট্যালেন্টেড একজন মানুষকে এই কোম্পানি ধরে রাখতে পারবে না। সিনিয়র আরো বলে তোমার শহরে অনেক পরিচিত লোক আছে, এটাই তোমার জন্য সঠিক সময় অন্য কোনো ভালো চাকরি খুঁজে নেওয়ার। এর উত্তরে এভান বলে আসলে আমি একটা ব্রেক চাইছিলাম, পিয়া তো আসলে প্রেগনেন্ট। এই কথা শুনে সিনিয়র তাকে অভিনন্দন জানায়। এরপর এভান বাড়ি ফিরে আসে। পিয়া তাকে জানায় আজ আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বললেন বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যায়নি, মানে আমি প্রেগনেন্ট নই। এই দুঃখজনক খবরে যাতে এভান বেশি না চিন্তা করে তাই পিয়া তাকে বাইরে ডিনারে নিয়ে যায় যাতে তার মন ভালো থাকে। সেখানে পিয়া এভানকে বলে আমরা আসলে কি করছি বলতো, কোনো কারণ ছাড়াই এত দামি ঘর ভাড়া নিয়ে বসে আছি। আমাদের ইন্ডিয়া চলে যাওয়া উচিত, যেখানে তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে পারবে আর তোমার জন্য একটা চাকরিও পাওয়া সহজ হবে। এভান জিজ্ঞাসা করে সে ঠিক আছে, কিন্তু তোমার চাকরির কি হবে? পিয়া উত্তর দেয় আমি যে ফিল্ডে কাজ করি সেখানে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা আছে। আমি প্রেগনেন্সির জন্য ওয়ার্ক ফ্রম হোমের আবেদন করেছিলাম আর সেটা পাস হয়েছে। আমার শুধু একটা ল্যাপটপ আর ভালো ইন্টারনেট সংযোগ লাগবে। এই কথার পর এভান ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে রাজি হয়। তারপর তারা প্যাকিং শুরু করে দেয়। এভান নিজের জামা কাপড়ের সঙ্গে একটি ব্যাগ ভরে সিগারেট প্যাক করে, যা দেখে বোঝাই যায় যে সে একজন হেভি স্মোকার। এরপর তারা পৌঁছে যায় ভারতে। সেদিন তারা পিয়ার মায়ের বাড়িতেই রাত কাটায়। ডিনারের সময় পিয়ার মা এভানকে খানিকটা খোঁচা দিয়ে বলে সরকারি চাকরি কত ভালো, অবসরের পরেও টাকা পাওয়া যায়, আর তোমাকে এখন নতুন চাকরি খুঁজতে হবে। বলো তো অবস্থা কেমন? কি জানি আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে। তবে এভান এসব কথায় তেমন গুরুত্ব দেয় না। পরের দিন সকালে তারা পিয়ার পুরনো বাড়িতে চলে যায় থাকার জন্য। পথে যেতে যেতে এক মহিলা তাদের গাড়ি থামিয়ে বলে আমার ছেলের পরীক্ষা আছে, দয়া করে ওকে একটু লিফট দিন, একটু সামনে এঁকে দিন। এভান গাড়ি থামিয়ে সেই ছেলেকে তুলে নেয়, কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ সেই ছেলে গাড়ি থেকে নেমে যায়। এভান পেছনে তাকিয়ে দেখে ছেলেটি এক মেয়ের সঙ্গে হাঁটছে। এরপর তারা একটি জায়গায় গাড়ি থামিয়ে চা খাওয়ার জন্য নামে, কিন্তু সেখানে বসে থাকা সব বৃদ্ধ লোকেরা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দৃশ্যটা পিয়া লক্ষ্য করে আর সে নিজেকে আনসেফ অনুভব করতে থাকে। এরপর তারা দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। সেখানে বসে থাকা এক বৃদ্ধ বলে ইস, যদি আমি এই ছেলেটার বয়সে হতাম তাহলে কত মজাই না হতো। এদিকে এভান ও পিয়া অবশেষে তাদের নতুন বাড়িতে পৌঁছে যায়। সেখানে বনি নামের এক লোক তাদের জন্য বাড়ি পরিষ্কার করে দেয় এবং ভালো মানের ইন্টারনেট সংযোগ লাগিয়ে দেয়। এভান খুশি হয়ে বনিকে উপহার হিসেবে এক বোতল মদ দেয়। এরপর এভান বাড়ির চারপাশ ঘুরে দেখতে থাকে, ঘরের বিভিন্ন পুরনো জিনিসপত্র দেখতে থাকে, যেখানে সে খুঁজে পায় পিয়ার দাদার নাইট ভিশন গ্লাস আর একটি পুরনো বন্দুক। এইভাবে আস্তে আস্তে তারা সেই বাড়িতে অনেক দিন ধরে থাকতে শুরু করে। একদিন পিয়া এভানকে নিয়ে যায় তার পুরনো স্কুলে, যেখানে সে 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। এরপর তারা দোকান থেকে কিছু জিনিস কেনে, তারপর সেই চায়ের দোকানের সামনে দিয়েই যায় যেখানে তারা আগেও গিয়েছিল। সেখানে আজও সেই বৃদ্ধ লোকটি যিনি পত্রিকা পড়ছিলেন তাদের দিকে তাকিয়ে থাকে। তখন পিয়া এভানকে বলে এই বুড়োটা আমাকে আগেও এমন ভাবে দেখতো যখন আমি স্কুল যেতাম। এরপর সেই বুড়ো সেখানে সবাইকে বলে এই মেয়েটা পিয়া, লিলির বড় মেয়ে, ওর মা আর ছোট বোনের মধ্যে ওই সবচেয়ে সুন্দর, এই ছেলেটা খুবই ভাগ্যবান। এরপর তারা পিয়াকে নিয়ে আলোচনা শুরু করে দেয়। এদিকে এভান আর পিয়া এখন বাড়িতে ফিরে এসেছে। সেই সময় বনি শহরে মরিচ বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন সেখানে আসে সেই মা ও ছেলে, যাদের বিষয়ে বনি বলে আমি এদেরকে বলেছি দিনে 2 বার করে আপনাদের বাড়িতে দুধ দিতে, তাদের দুধের মান খুবই ভালো। তখন এভান ছেলেটিকে জিজ্ঞাসা করে তোমার পরীক্ষা কেমন হলো আর তোমার নাম কি বাবু? ছেলেটি উত্তর দেয় আমার নাম প্রেম। তার মা বলে আমার ছেলে পড়াশোনায় খুব একটা ভালো না, অ্যাভারেজ টাইপের। এরপর এভান বনিকে বলে যে তুমি যেখানে মরিচ বিক্রি করতে যাচ্ছ আমিও তোমার সঙ্গে যেতে চাই। বনি রাজি হয়ে যায় এবং তারা দুজনে একসাথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে এভান একটি বিল্ডিং দেখে এবং জানতে চায় এই বিল্ডিংটা কিসের। বনি জানায় এটি একটি ইনফরমেশন সেন্টার, যখন এটি পুরো তৈরি হয়ে যাবে তখন এই এলাকায় কেউ আর কোনো অপরাধ করতে পারবে না, সবকিছুর উপর নজর রাখা হবে। এরপর বনি এভানকে সম্প্রতি ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনার কথা জানায়। সে বলে একজন স্বামী তার স্ত্রীকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তারপর পুলিশের কাছে গিয়ে বলেছিল আমার স্ত্রী নিখোঁজ। পুলিশ তখন তার স্ত্রীকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তার স্বামীর উপর সন্দেহই করে না।
আমাদের গ্রামে বাইরে থেকে অনেক লোক আসে অপরাধ করতে, কিন্তু ভুগতে হয় আমাদের মতো সাধারণ মানুষদের। এইভাবে কথা বলতে বলতে তারা পৌঁছে যায় এক দোকানে। এদিকে পিয়া তখন বাড়িতে কেক বানাচ্ছিল, তবে সে অনুভব করে কেউ তাকে জানলা দিয়ে দেখছে। হঠাৎ সেই ব্যক্তি পিয়ার সামনে চলে আসে এবং পিয়াকে প্রশ্ন করে বনি কোথায়। পিয়া উত্তর দেয় ও একটু পরেই এসে যাবে। এরপর এভান আর বনি বাড়িতে ফিরে আসে। পিয়া বনিকে সেই অচেনা লোকটির কথা জানায় এবং বলে কোনো পাপালি তাকে এখানে পাঠিয়েছে। বনি তখন বলে ঠিক আছে, আমি কাল ওর সঙ্গে দেখা করব, সে আমাদের জমিতে চাষবাদ করতে চায়। এই কথা শুনে এভান বলে তাহলে আমিও তোমার সঙ্গে যাব। এরপর রাতে পিয়া আর এভান তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী উদযাপন করে, কিন্তু গভীর রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন কেউ একজন জানলা দিয়ে তাদের দেখছিল। পিয়া সেটা দেখতে পায় এবং তখনই এভানকে জাগিয়ে তোলে, কিন্তু এভান যখন বাইরে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না। পরের দিন সকালে এভান বনিকে নিয়ে পাপালির বাড়িতে পৌঁছে যায়। সেখানে বনি এভানকে পাপালির পুরো পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পাপালির একটা মেয়ে আছে যার নাম স্যান্ডা, সে তখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল। অন্যদিকে এভান ও বনি যাবার সময় দেখতে পায় জর্জ নামের একজনকে, যিনি পাপালির ছেলে। বনি জানায় জর্জ কি টেক্সটাইলের দোকান চালায়। এরপর আমরা দেখতে পাই স্যান্ডা আদেও কোনো স্কুলে যায় না, বরং সে এক আলাদা জায়গায় পৌঁছায় যেখানে প্রেম আগে থেকে অপেক্ষা করছিল। তারা দুজন একে অপরকে ভালোবাসে। এর পরের দৃশ্যে দেখা যায় এভান প্রিয়ার সঙ্গে বাইরে কাপড় শুকোতে দিচ্ছে। একই সময় উপর দিকে জমিতে পাপালির লোকজন কাজ করছে, যেখানে জজও উপস্থিত ছিল। জজ তার সহকর্মীকে বলে আমরা ছোটবেলায় একসাথেই পড়তাম, একবার ক্লাস 11-এ একটা ট্যুরে গিয়েছিলাম। আমি পাশের পেছন সিটে বসেছিলাম এবং অনেকটা মদ খেয়ে ফেলেছিলাম। হঠাৎ পিয়া এসে আমার পাশে বসে পড়ে। সে খুব আদর করে বলে দয়া করে জানালাটা বন্ধ করো, ঠান্ডা লাগলে আমার বমি হয়ে যাবে। আমি তখন তাকে মিথ্যা বলে দিই যখন বমি পাবে পেটের ওপর হাত রাখ। তারপর যখন বাস চলতে থাকে হঠাৎ একটা ঝাঁকুনি আসে, তখন পিয়া ঘুমিয়ে পড়েছিল। আমি প্রথমে ওর পেটে হাত রাখি, তারপর সারা গায়ে হাত বুলাই। তারপর যখন হাত সরিয়ে নিতে চেষ্টা করি তখন ওই আমার হাত চেপে ধরে রাখে। এসব কথা শুনে জিতেন নামের এক ছেলে, সে খুব অস্বাভাবিক আর খারাপ আচরণ করতে থাকে। এরপর সন্ধ্যাবেলায় প্রিয়া এভানকে বলে আমার আন্ডারগার্মেন্টস কোথাও গায়েব হয়ে গেছে। এভান ব্যাপারটা শুনে হাসতে থাকে আর বলে এটা আবার কে নিয়ে গেল। কিন্তু প্রিয়া এসব কথা একদম খুশি হয় না, সে এভানের উপর রেগে যায়। কিন্তু পরে জানা যায় প্রিয়ার ওই আন্ডারগার্মেন্টস জিতেনই চুরি করেছিল আর সে সেটা মুখে ঘষতে থাকে। পরের দিন প্রিয়া ফ্রেশ হতে বাথরুমে যায়, কিন্তু হঠাৎ সে জানলার দিকে তাকিয়ে থাকে কয়েকজন লোক সেই জানলা দিয়ে উঁকি দিচ্ছে। প্রিয়া তখন তৎক্ষণাৎ এভানকে ডেকে বলে দেখো তো কি ধরনের মানুষ এখানে থাকে, একদম অসভ্য। এভান তখন সে জায়গায় গিয়ে দেখে সেখানে কিছু লোক কাজ করছে। সে আর কিছু না বলে ফিরে এসে জানলায় কাগজ লাগিয়ে দেয়। এরপর দেখা যায় এভান গাড়িতে বনির সঙ্গে কোথাও যাচ্ছিল, কিন্তু পথে তারা দেখে কয়েকজন গ্রামবাসী এক বহিরাগত লোককে মারধর করছে। তখন বনি দৌড়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। লোকটি ভয় পেয়ে পুলিশকে ডাকার সিদ্ধান্ত নেয়। তখন বনি তাকে বোঝায় পুলিশ এখানে পৌঁছাতে কম করেও 2 ঘন্টা সময় নেবে, তুমি যদি কিছু টাকা দাও আমি এই ঝামেলাটা এখানেই মিটিয়ে দেবো। লোকটি রাজি হয়ে কিছু টাকা দেয় আর বনি সেই টাকা নিয়ে গ্রামের লোকেদের সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সেই সময় জজ সেখান দিয়ে যাচ্ছিল, সে এভানকে দেখে ফেলে। জজ বুঝে যায় এই সময় প্রিয়া বাড়িতে একা আছে। এরপর জজ সরাসরি প্রিয়ার কাছে পৌঁছে যায় এবং বলে তোমার যদি কিছু দরকার হয় কখনো তাহলে আমাকে ফোন করবে। সে প্রিয়াকে তার ফোন নাম্বার দিয়ে চলে যায়, কিন্তু প্রিয়া সেই ফোন নাম্বারটা রাগের মাথায় ডাস্টবিনে ফেলে দেয়। সন্ধ্যায় দেখা যায় জজ ও তার লোকেরা মাঠে জোর জোর করে গান গাইতে শুরু করে। এই শব্দে প্রিয়া খুব বিরক্ত হয়ে যায় এবং ভয়ও পেতে থাকে। সে এভানকে বলে আমি এখানে আর স্বচ্ছন্দে থাকতে পারছি না, দিন দিন পরিস্থিতি খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। প্রিয়া তখন এভানকে বলে ওদেরকে গিয়ে বলো যেন ওরা চুপ থাকে। এভান বলে এটা তো গ্রাম, এখানে লোকজন অন্ধকার নামা পর্যন্ত খেতে খামারে কাজ করে আর রাতে একটু মদ খেয়ে গান বাজনা করে, এটাই ওদের ক্লান্তি দূর করার উপায়। কিন্তু প্রিয়া বলে না, ওরা আমাকে বিরক্ত করার জন্যই গান গাইছে। তখন এভান সেই লোকেদের কাছে যায়, তাদের অনুরোধ করে গান বন্ধ করতে। জজ এভানকে দেখে চুপ হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে এভানের হাত ধরে জোর করে একটি ড্রিঙ্কস অফার করে। এভান কিছুটা দ্বিধায় পড়ে যায় আর শেষ পর্যন্ত জজের দেওয়া ড্রিঙ্কসটি নিতে বাধ্য হয়। বাড়ি ফিরে এলে প্রিয়া বিষয়টি জানতে পেরে রেগে যায়। তখন এভান প্রিয়াকে বোঝাতে চেষ্টা করে আমি তো শুধু সৌজন্যের খাতিরে নিয়েছি, আমার কথায় ওরা গান বন্ধ করে দিয়েছে, তাহলে ওর কথায় আমি এক গ্লাস ড্রিঙ্ক না নিয়ে থাকতে পারি কি করে। এই কথা শুনে প্রিয়া রেগে যায় এবং বলে এটা দুবাই না যে তুমি এইভাবে সবকিছু সামলে নেবে, বুঝলে। সে রাগ করে উঠে চলে যায়। পরের দিন সকালে প্রিয়া যখন বাথরুমে যায় তখন হঠাৎ তার চোখে পড়ে একটি মোবাইল ফোন ক্যামেরা চালু করে জানলার পাশে রাখা আছে। সে রেগে গিয়ে ফোনটি এক আছাড় মারে। ঠিক তখনই সেখানে এভান পৌঁছে যায়। এভান প্রিয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু প্রিয়া কিছুই বলে না। সে শুধু ডাস্টবিন থেকে জজের দেওয়া ফোন নাম্বারটি তুলে নেয় এবং সেই নম্বরে ফোন করে। কলটি সেই ফোনে লাগে যা বাথরুমের জানলার পাশে রাখা ছিল। তখন প্রিয়া এভানকে বলে আমি স্কুল জীবন থেকে ওকে চিনি, মানে জজকে, ও সবসময় এমনটাই ছিল। আজকের পর থেকে ওদের কাউকে জানে এই এলাকায় না দেখি, তুমি এখনই গিয়ে পাপালির সঙ্গে কথা বলো। এভান পাপালির কাছে যায়, অর্থাৎ জজের বাবার কাছে, এবং পুরো ব্যাপারটি বলে। তখন জজকে ডাকা হয়। জজ তখন বলে আমি তো এই ফোনটি সারানোর জন্য রিপেয়ার শপে দিয়ে এসেছিলাম, এটা তোমাদের কাছে কিভাবে এলো। এই কথার পর পাপালি ইভানকে বোঝাতে চেষ্টা করে দেখো আমার ছেলে এমন না, আজ আমাদের বাড়িতে আমার বড় মেয়ের বিয়ে, আমি কোনো ঝামেলা চাই না। ইভান আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এসে পুরো ঘটনা প্রিয়াকে জানায়।
জানায়, কিন্তু প্রিয়া রেগে যায়। সে বলে এত বড় ঘটনা ঘটলো তবুও তুমি কিছু করলে না। প্রিয়া এবানের নির্বিকার মনোভাব দেখে হতাশ ক্ষুব্ধ হয়ে পড়ে। এবান প্রিয়াকে বলে এবার যদি ওরা আবার কিছু করে তাহলে আমি অবশ্যই ওদের বিরুদ্ধে লড়বো। এই কথা শুনে প্রিয়াও রাজি হয়ে যায়। সন্ধ্যায় এবান প্রিয়াকে জানায় আগামীকাল আমাদের একটি জায়গাতে যেতে হবে, তাই প্রস্তুত থেকো। প্রিয়া বলে কাল আমার খুব জরুরি একটা মিটিং আছে, এই ক্লায়েন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তুমি বরং একা চলে যেও, আমি যেতে পারবো না। পরের দিন সকালে এবার রওনা হয়ে যায় আর প্রিয়া বাড়ির সব কাজ সেরে ফেলে। ঠিক তখনই জজ বাড়ির বাইরে এসে হাজির হয়, কিন্তু প্রিয়া ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর কিছু জিনিসপত্র কেনার জন্য স্কুটিতে করে বাইরে বের হয়, কিন্তু রাস্তায় জজ ও তার লোকজন একটি গাড়ি নিয়ে তাকে ধাক্কা দেয় আর প্রিয়া রাস্তার ধারে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। তারপর জজ প্রিয়াকে গাড়িতে তুলে নেয় যাতে সে তার সঙ্গে খারাপ কাজ করতে পারে, এবং তারা সবাই মিলে তার সঙ্গে খারাপ কাজ করে। এবং তারপর যখন তাদের আশা মিটে যায় তখন প্রিয়াকে হসপিটালে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এরপর যখন জজ বাড়ি ফিরছিল তখন সে তাকে তার ছোট বোনের সাইকেল রাস্তার পাশে রাখা সে সন্দেহ করে এবং খুঁজতে খুঁজতে স্যান্ডা আর প্রেমকে একসঙ্গে দেখে ফেলে। তখন জজ রেগে গিয়ে প্রেমকে মারতে শুরু করে, কিন্তু প্রেম কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় এবান বাড়ি ফিরে এসেছে, কিন্তু সে প্রিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে প্রিয়া এক হসপিটালে ভর্তি আছে। এবান তখনই সেখানে যায় এবং প্রিয়াকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু পুরো পথ জুড়ে প্রিয়া একটাও কথা বলে না, সে একদম নীরব। বাড়ি ফিরে প্রিয়া সোজা বাথরুমে গিয়ে কান্না শুরু করে দেয়। তারপর যখন বাইরে আসে এবান তার কাছ থেকে সত্যটা জানতে চায়, তখন প্রিয়া কাঁদতে কাঁদতে বলে আমার সঙ্গে কি হয়েছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কে আমাকে কষ্ট দিল, কে আমার সঙ্গে খারাপ কাজ করলো তাতে কার কি যায় আসে। এবান তখন প্রিয়াকে বলে তুমি চিন্তা করো না, আমরা পুলিশের কাছে যাব। তখন প্রিয়া ক্লান্ত কণ্ঠে জবাব দেয় পুলিশও কিছু করতে পারবে না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ওরাই আমার সঙ্গে এমন কাজটা করেছে। কেউ আমার কথায় বিশ্বাস করবে না, সবাই বলবে আমি ভুল করছি, তুমিও কিছু করতে পারবে না। এই কথা শুনে এবান ভীষণ ভেঙে পড়ে, সে বাড়ির বাইরে গিয়ে নীরবে কাঁদতে থাকে। তার মনে হতে থাকে আমি কেন ওকে একা রেখে গিয়েছিলাম, যদি ওকে সঙ্গে নিয়ে যেতাম তাহলে এই ঘটনাটি কখনো ঘটতোই না। ঠিক তখনই সেখানে প্রেম আর তার মা এসে হাজির হয়। তারা এবানকে বলে জজের লোকেরা প্রেমকে খুঁজছে কারণ তারা তাকে মারতে চায়। এই অবস্থায় এবান প্রেম ও তার মাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর জজের লোকেরা এবানের বাড়িতে পৌঁছায়। তারা চারপাশে খোঁজ করে কিন্তু এবান কিছুই জানায় না, তবে তারা প্রেমের চপ্পল দেখে ফেলে। তবুও তারা কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু সময় পর তারা আরো বেশি সংখ্যক লোক নিয়ে আবার ফিরে আসে। এবার পপালি মানে জজের বাবা এবানকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে শান্ত স্বরে বলে দেখো ঝগড়াঝাটি করে কিছু হবে না, শান্তিপূর্ণভাবে প্রেমকে দিয়ে দাও, তাহলে আমরা চলে যাব। কিন্তু এবান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় এবার যা হবে সেটা পুলিশের সামনেই হবে। এই কথা বলে সে দরজা বন্ধ করতে যায়, কিন্তু জজের লোকেরা তাকে বাধা দেয়। তখন এবার রেগে গিয়ে এক ব্যক্তিকে ছুরি মেরে দেয় আর একজনকে লাথি মেরে ছিটকে ফেলে দেয়। এই দৃশ্য থেকে পপালি মানে জজের বাবা খেপে গিয়ে বলে ঠিক আছে আমরা তো প্রেমকে নিয়ে যাবোই, তবে তার আগে এবানকে মারবো। এরপর তারা এবানকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবান আগেই দরজা জানলাগুলোতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল, তাই তারা ঢুকতে পারে না। কিন্তু যখন তারা বুঝতে পারে যে কিছুতেই ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না তখন তারা বাড়ির ওপর গুলি চালাতে শুরু করে। এই আতঙ্কের মধ্যেই দুজন লোক পেছন দিক দিয়ে চুপচাপ ঘরে ঢোকার চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে এবান বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়, সে সঙ্গে সঙ্গেই মারা যায়। অন্যজন দরজা দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে পড়ে। তখন এবান তার পুরনো নাইট ভিশন গ্লাস পরে নেয়, যার সাহায্যে সে অন্ধকারে সব দেখতে পারে। তারপর সেই ঢুকে পড়া লোকটিকে ভীষণভাবে মারধর করতে থাকে, শেষ পর্যন্ত তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে দেয়। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা লোকরা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এরপর ধীরে ধীরে ভোর হয়ে আসে। তাদের একজন দেখে গ্যারেজ থেকে আলো জ্বলছে, সে সেটা দেখে ভেতরে যায় চেক করতে, কিন্তু তখন এভান আসলে অন্য গ্যারেজে লুকিয়ে ছিল। সেই অবস্থায় এভান ফোন করে বনিকে জানায় তুই তাড়াতাড়ি গিয়ে থানায় পুলিশ কমপ্লেন কর। তারপর এভান ছুরি হাতে নিয়ে লোকটির পেছনে গিয়ে হাজির হয়। এরপর এভান সেই লোকটিকে প্রচন্ড মারধর করে, এমনকি গাড়ির মধ্যে তার মাথা ঠেসে দেয়, ফলে গাড়ির সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পর জজ সেখানে পৌঁছে যায় এবং সে সরাসরি বলে চল এবার মুখোমুখি লড়াই হোক। এভানও প্রস্তুত হয়ে জজের সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর শুরু হয় তীব্র মারামারি। এভান এমন ভাবে তাদের মারে তারা জীবনেও ভুলতে পারবে না। কিন্তু ঠিক তখনই জজের আরো লোকজন পেছন থেকে এসে হাজির হয়। এবার তারা সবাই মিলে এভানকে ঘিরে ফেলে। এভান তখন কিছুটা চাপে পড়ে যায় আর ওরা একযোগ হয়ে তাকে মারতে শুরু করে। এই পুরো দৃশ্যটা প্রিয়া দেখছিল, তার চোখে ভয় এবং কান্না আর অসহায়তা। এই সবকিছু থেকে সে চুপ থাকতে পারে না, সে সাহস করে বাইরে বেরিয়ে আসে। সেই মুহূর্তে জজ তার দিকে এগিয়ে আসলে প্রিয়া সরাসরি তাকে গুলি করে বসে, একদম শুট। জজ মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে এভান সঙ্গে সঙ্গে পাপালির বন্দুক টেনে নিয়ে একজন লোকের পায়ে গুলি করে। এভানকে আবারও দাঁড়িয়ে যেতে দেখে সেই যে দুজন আগে তার সামনে দাপুট দেখাচ্ছিল তারা ভয়ে পালিয়ে যায়। তারপর এভান প্রেমকে বাড়ি পাঠিয়ে দেয় আর মুচকি হেসে বলে শোন সন্ধ্যায় দুধ আনতে ভুলবি না কিন্তু, বুঝেছিস? আর শেষ দৃশ্যে দেখানো হয় এভান বাড়ির গেটে তালা লাগাচ্ছে আর গেটের উপর একটি বোর্ড ঝোলানো যেখানে লেখা আছে যদি কেউ এই এলাকার শান্তি ভঙ্গ করবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। আর এই সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা মুভিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।